নমস্কার আমার প্রিয় শ্রোতা বন্ধুরা, পিশাচ পর্বের পর্দায় আমি রয়েছি সুদর্শন আরও একটা রোমাঞ্চকর গল্পের সাথে। আমাদের পিশাচ পর্বের নিবেদনের এই বিশেষ গল্পগুলি প্রিয় শ্রোতা বন্ধুদের মধ্যে অনেকেই পছন্দ করছেন। এই জন্য আমরা আন্তরিকভাবে কৃতজ্ঞ এবং আনন্দিত। আশা রাখছি এইভাবেই রোমাঞ্চকর সমস্ত গল্পগুলি আপনাদের নিয়মিত শুনিয়ে যেতে পারব। তাই আজও হাজির হলাম একটা টান টান উত্তেজনায় ভরপুর গল্প নিয়ে। আজ আপনি শুনতে চলেছেন লেখক বাপন দাসের কলমে গ্রাম বাংলার ভূতের গল্প, গ্রামে পচা লাশের গন্ধ। তাহলে চলুন বেশি ভূমিকা না বাড়িয়ে শুরু করি আজকের গল্প। আজও গল্প পাঠে এবং বিশেষ কয়েকটি পুরুষ চরিত্রে আমি সুদর্শন, এবং আমার সঙ্গে আজ বিভিন্ন কণ্ঠে থাকছে শান্তনু, তনুশ্রী এবং সুপমা। শুরু হচ্ছে গ্রামে পচা লাশের গন্ধ। একদিকে সেকেন্ড ইয়ার শুরু হয়ে প্রায় মাঝের কাছে এসে থেমেছে, অন্যদিকে বাবার বলা কথাটা কানে বেজে চলেছে সায়কের বারবার। দেখ বাবা, তোর কলেজের 3টে বছর তো দেখতে দেখতে টেনে দিলাম, কিন্তু এখনো 2.5 বছর বাকি। আর তোর কলেজের হোস্টেলের ফিস যেন দিনের পর দিন বেড়েই চলেছে। আমি বলছি কি যে তোর কলেজের আশেপাশে একটা যদি কোনো ভাড়া বাড়ি দেখে নিতি, যেটা তোর কলেজের হোস্টেলের থেকে কম টাকায় হতো, তাহলে একটু হলেও। ঠিক আছে বাবা, আমি এক কাজ করি, এই মাসের অর্ধেক তো বাকি, তাহলে আমি এই কটা দিন খোঁজ নিয়ে দেখি, যদি পাই তাহলে তোমাকে জানিয়ে সেখানে শিফট করে যাব। সেদিন বাবাকে বলা কথাটার পরেই সে কলেজের সব বন্ধুদের জানিয়ে দিয়েছিল অবশ্য, কিন্তু দেখতে দেখতে মাসের শেষ এসে গিয়েও তেমন কোনো খবর সে পায়নি এখনো। আর সত্যি তো, বাবাই বার কত টানবে, তারও তো বয়স হচ্ছে। নিজের স্বপ্ন পূরণের জন্য বাবার উপরে এমন চাপ দিয়ে রাখাটাও তো ঠিক নয়। কলেজের লবিতে লেকচারের শেষে লেকচার রুমের বাইরে দাঁড়িয়েই কথাগুলো ভাবছিল সায়ক। এমন সময়, কি রে, এখানে দাঁড়িয়ে কি ভাবছিস? নিজের কাঁধে হঠাৎ একটা হাতের স্পর্শ, আর তার সাথেই পিছন থেকে আসা কণ্ঠস্বর পেয়ে প্রায় চমকে উঠে গিয়ে পিছন ফিরল সায়ক। ও রিমি, তুই? না, তেমন কিছু ভাবছি না, আসলে ওই বলছিলাম না, একটা ভাড়া বাড়ি খুঁজছি, সেটা এখনো পেলাম না বলেই আর কি। তাহলে এবার চিন্তা ছেড়ে আমার কথা শোন। জানিস তো আমি এই শহরের প্রান্তে থাকা গ্রামে থাকি। সেদিন তোর কথাটা শুনে আমি বাবাকে বলেছিলাম, তো বাবা আমাকে কাল জানালো যে আমাদের গ্রামের মোড়লের বাড়ির কেয়ারটেকার ভাড়া দিতে চাইছে। খুব বেশি ভাড়াও নয়। আসলে মোড়লের বংশে তেমন কেউ নেই, তার মেয়ে থাকে ইন্ডিয়ার বাইরে, আর বাড়িটা দেখাশোনা করার জন্য একজন কেয়ারটেকার রেখে গেছে। মাসে মাসে তাকে টাকাও পাঠিয়ে দেয়। এখন ওই কেয়ারটেকার ভাবছে যে এই বাড়িটা এখন ভাড়া দেবে, তাতে করে তার বাড়িটা সেমন যত্নও করতে আসতে হবে না, আর কিছু এক্সট্রা, মানে বুঝতেই পারছিস। বুঝলাম, কিন্তু ভাড়া কত? সে নিয়ে তোকে ভাবতে হবে না, আমার বাবা কথা বলে নেবে, তবে হোস্টেলের থেকে কমেই হবে। তুই এক কাজ কর, আজ আমার সাথেই আমার বাড়িতে চল, কথা বলে রাত্রিবেলা আমাদের বাড়িতেই থাকিস, আর কাল তুই আর আমি একসাথে কলেজে আসবোক্ষণ। ঠিক আছে। রিমির কথাতে সহমতি জানিয়ে বিকেলের পড়ন্ত রোদকে সাথে করে সায়ক আর রিমি বেরিয়ে পড়ল রিমির বাড়ির উদ্দেশ্যে। রিমির বাড়ি অবশ্য কলেজ থেকে বেশি দূরে না, আধ ঘন্টার মধ্যেই তারা পৌঁছে গেল সেখানে। সন্ধ্যা এখনো নেমে আসেনি, আকাশে গোধূলির বেলা শুরু হয়েছে সবে, যেটির গোলাপি আলো এসে ছেয়ে পড়েছে মাঠের কচি কচি ঘাসের ওপরে। রিমি গ্রাম বলেছে ঠিকই, কিন্তু সেই হিসেবে এটা গ্রাম ঠিক নয়। যাই হোক, বাড়িতে ঢুকে এসে রিমি তার বাবা মায়ের সাথে সায়কের পরিচয় করিয়ে দেয়, আর তারপরেই রিমির বাবা সায়ককে সাথে করে
দিনের আলো থাকতে থাকতে গিয়ে কথা বলে এলো ওই মোড়লের বাড়ির কেয়ারটেকারের সাথে। ভাড়া সত্যি খুব অল্প, মাত্র 500 টাকা মাসে, আর ইলেকট্রিক বিল ও বাকি সব খরচ সায়কেরই। তবে বাড়ির যা অবস্থা তাতে সায়কের থাকতে একটু অসুবিধা হবে, এই আর কি। পুরনো আমলের দোতলা বাড়িটার মোটা মোটা দেওয়ালে ফাটল পড়েছে জায়গায় জায়গায়। বাড়িটার মেঝে ঢেকে রয়েছে ধুলোতে। দেওয়ালের গায়ের থেকে চুন সুরকি খসে পড়ে সেটির থেকে ইটের টুকরোগুলো বেরিয়ে পড়েছে বাইরে দাঁতের মতো। ঘরের সমস্ত আসবাবপত্রে মাটির পুরু চাদর জমেছে যেন অনেক যুগ আগে। দোতলার ঘরের জানলা দিয়ে বিছানায় বসলেও স্পষ্টভাবেই এই গ্রামের একমাত্র শ্মশান দেখা যায়, যেটি থেকে খুব মৃদু মৃদু মরা পোড়ানোর গন্ধ ভেসে আসে হাওয়ার সাথে। আর সেই শ্মশানের গা ঘেঁষেই বয়ে চলেছে গঙ্গা নদী। বাইরের দিক থেকে বাড়িটার চারপাশে ছোট ছোট ঝোপঝাড় জড়ো হয়েছে, আর বাড়ির দেওয়াল বেয়ে ওপরের দিকে উঠে গিয়েছে কটা লতা পাতার গাছ, যেটা দেখে বাড়ির কেয়ারটেকার যে আদতেও বাড়িটার কেয়ার নেয় কিনা সেটা নিয়ে সন্দেহ জন্মেছে সায়কের মনে। কেয়ারটেকার আশ্বাসন দিয়ে জানালো যে যদি সায়ক ভাড়া নিতে চায় তবে সে আসার আগেই এই বাড়ি পরিষ্কার করে দেবে। তাই এটা শুনে আর এত কম টাকায় কলেজের কাছেই বাড়িটা ভাড়া পেয়ে হাতছাড়া করল না সে। কিন্তু বাড়িটার নিচের তলার যা অবস্থা সায়ক দেখেছে, তাতে করে সেটা 100 কি 1000 বার পরিষ্কার করলেও সেখানে থাকা সম্ভব নয়। কাজেই সে উপরের তলায় থাকবে জানিয়ে রিমির বাবার সাথে ফিরে গিয়ে রাতেই সে নিজের বাবাকে ফোন করে জানিয়ে দিল কথাটা। মাসে শুরু হতেই কলেজের হোস্টেল ছেড়ে দিয়ে সায়ক চলে এলো নিজের নতুন ভাড়া বাড়িতে। নতুন বাড়িতে নিজের সমস্ত জিনিস নিয়ে এসে প্রবেশের পরে বাড়ির কেয়ারটেকারকে প্রথম মাসের ভাড়াটা দেওয়ার সময় তিনি বলে উঠলেন, দেখুন বাবু, একটা কথা আপনাকে জানিয়ে রাখি। আপনি নিজের থেকেই দোতলার ঘরে থাকবেন বলছেন, ভালো কথা। আপনি নিচে থাকবেন বললেও আমি তা দিতাম না, সে যাগে। কিন্তু একটা কথা জানিয়ে রাখি, নিচের তলায় ওই দক্ষিণমুখ ঘরের দরজাটা খোলবার চেষ্টা করবেন না কখনো। হ্যাঁ, সে না হয় করব না, কিন্তু কেন? সে আমি জানি না, তবে আমাকে এই বাড়ির দায়িত্ব দেওয়ার সময় দিদিমণি আমাকে বলে গেছেন ওই দরজাটা যাতে কখনো খোলা না হয়, তাই সেটা আপনাকেও জানিয়ে রাখলাম। কেয়ারটেকারের সমস্ত কথাই যেন সায়কের মাথার উপর দিয়ে বেরিয়ে গেল, কিন্তু কোনো রকমের কোনো কথা বাড়াতে চাইল না সে। কাজেই লোকটির কথাতেই হ্যাঁতে হ্যাঁ মিলিয়ে দিয়ে তাকে বিদায় জানিয়ে নিজের ব্যাগ নিয়ে সে চলে গেল উপরের তলায়। দেখতে দেখতে কেটে গেল বেশ কয়েকটা মাস। বাড়িটা বাইরে থেকে দেখতে জরাজীর্ণ হলেও ততটা খারাপ আদতেও না। গরমের সময় দক্ষিণের খোলা জানলা দিয়ে বেয়ে আসা ঠান্ডা হাওয়া ভরিয়ে রাখে দোতলার এই ঘরটা। রাতের আঁধার চেপে বসেছে এই গ্রামের বুকে, চারিদিকে ঝিঁঝির শব্দ ভরে রেখেছে গ্রামটাকে, আর তার সাথে মাঝে মাঝে ব্যাঙের শব্দ তাল দিয়ে চলেছে নিজের সুরে। সায়কের দোতলার ঘরের খোলা জানলা দিয়ে অনবরতে এসে চলেছে মৃদু হাওয়া, আর সেটির সঙ্গী হয়ে চাঁদের জ্যোৎস্নার রূপলি আলো জানলা বেয়ে এসে আছড়ে পড়েছে দোতলার এই ঘরটার মেঝের ওপরে। ঘুমন্ত সায়কের শিশুসুলভ মুখটা ঢেকে রয়েছে চাঁদের আলো আর আঁধারের মিশ্র আবরণে। মাঝে মাঝে দুটো একটা জোনাকি নিজেদের টিমটিমে হলদেটে সবুজ আলো জেলে দোতলার জানলা বেয়ে আনমনে প্রবেশ করে চলেছে সায়কের ঘরের মাঝে। এমন সময় হঠাৎ দমটা যেন বন্ধ হয়ে এলো সায়কের, যেন যেন কেউ চেপে বসেছে তার গলা টিপে ধরে তার বুকের ওপরে। দুই ভ্রু কুঞ্চিত হয়ে উঠে ধীরে ধীরে সমগ্র মুখের ওপর ফুটে উঠল
একটা ব্যথার আবরণ। ঘুমন্ত শায়কের দুটো হাত প্রথমে ঘুমের মাঝেই সজোরে খামচে ধরল তার বিছানার সাদা চাদরটা, আর তারপরেই তার অজান্তেই এসে চেপে গেল তার গলার উপর, ঠিক যেন সে তার গলার উপর থেকে কারোর হাত সরিয়ে নিতে চাইছে। হাঁপাতে হাঁপাতে নিজের বিছানার উপর উঠে বসল শায়ক। তার সমগ্র কপাল ঘাড় ভিজে উঠেছে ঘামের পাতলা আবরণে, আর তার সাথেই ঘরের জানলা দিয়ে বেয়ে আসা মৃদু হাওয়া ঘামের আবরণ ছুঁয়ে তাকে অজানা শীতলতার অনুভূতি দিয়ে চলেছে বারে বারে। জানালা বেয়ে আসা হাওয়া নিজের সাথে করে বয়ে নিয়ে আসছে একটা পচা ও চামড়া পোড়ার মিশ্র গন্ধ, তীব্র দুর্গন্ধ যা ধীরে ধীরে ভরে তুলেছে শায়কের সমগ্র ঘরটাকে। উঠে গেল শায়ক নিজের বিছানা ছেড়ে, তারপর জানলার কাছে গিয়ে দাঁড়ালো। দূরে থাকা শ্মশানের দিকে চোখ যেতেই সে দেখতে পেল শ্মশানের কিনারার বটগাছের নিচে দাউ দাউ করে জ্বলে চলেছে একটা চিতা, কিন্তু সেটার গন্ধ এতটা দূর থেকেও, মানে আর ওই পচা গন্ধটা ওটা কিভাবে? এই সমস্ত কথাই ভেবে চলেছিল শায়ক। এমন সময় জানলা বেয়ে আসা হাওয়ার সাথে তার মুখের ও তার সমগ্র শরীরের ওপর এসে ছেয়ে গেল কিছু গুঁড়ো জাতীয় গরম বস্তু, কিন্তু সেটা যে কি তা বুঝতে পারল না শায়ক। চাঁদের আলোকে সঙ্গী করেই ঘরের আঁধারের মাঝে সে এবারে এগিয়ে গেল সুইচ বোর্ডের দিকে, আর তারপরে কিছুটা হাতড়ে নিয়ে ঘরের লাইটের সুইচটা টিপে দিতেই তার আশ্চর্য যেন নিজের বাঁধ ভাঙল। সমগ্র ঘরে ছড়িয়ে আছে ছাই। নিজের হাতে তুলে সেদিকে তাকাতেই সে দেখতে পেল তার সমগ্র গায়ের উপর চেপে বসেছে কালো রঙের মরা পোড়ানো ছাইয়ের একটা পাতলা আস্তরণ। মুহূর্তের জন্য যেন গাটা ঘিন ঘিন করে উঠল শায়কের। সে ছুটে গেল দোতলার বারান্দার কোনায় থাকা বাথরুমের দিকে। বাথরুমের বাইরে লাগোয়া লাইটের সুইচটা টিপে দিয়ে খট একটা শব্দ করে বাথরুমের দরজা খুলে বাথরুমে ঢুকে গেল শায়ক। বাথরুমের মাঝে থাকা হলুদ আলোটা ছড়িয়ে আছে বাথরুমের সর্বত্র। দরজা ঠেলে বাথরুমের মাঝে ঢুকতেই বাথরুমের মাঝে থাকা আয়নায় শায়ক নিজেকে দেখে হতভম্ব হয়ে পড়ল বেশ কিছুটা, কারণ এই কিছুক্ষণ আগেই তার যে শরীর কালো ছাইয়ের আবরণে আবৃত ছিল সেগুলো এখন যেন উধাও হয়ে পড়েছে তার শরীর থেকে। তার শরীরের কোনো কোণাতেই সেই ছাইয়ের লেশ মাত্র নেই। আর নিজের দুই হাত কিছুটা তুলে ভালো করে উল্টে পাল্টে দেখল শায়ক, আর তারপরে আবারও আয়নার দিকে তাকিয়ে নিজেকে দেখে নিয়ে নিজের মনের ভুল ভেবে সে ফিরে গেল ঘরের মধ্যে। ঘরের জানলা দিয়ে এখন আর কোনো হাওয়া আসছে না, যেন সমস্তটা কেউ থামিয়ে দিয়েছে ইচ্ছে করে। সমগ্র ঘর পরিষ্কার, কোথাও ছাইয়ের কোনো লেশ মাত্র নেই। কিছু যেন বুঝতে পারল না শায়ক, কাজেই ঘরের মধ্যে এগিয়ে এসে কিছু একটা ভেবে নিয়ে জানলার কপাট দুটো সশব্দে ধরাম করে বন্ধ করে দিয়ে ঘরের লাইট নিভিয়ে দিয়ে এসে শুয়ে পড়ল নিজের বিছানার ওপরে। মানে কি বলতে চাইছিসটা কি? রিমিকে শায়ক কথাটা বলতে প্রায় আশ্চর্যের সাথে কথাটা বলে উঠল রিমি। না রে, সত্যি কাল রাতে ওই ঘটনাটা। স্বপ্ন দেখেছিস হবে? স্বপ্ন? তাহলে আমি সকালে যখন বাথরুমে গেলাম তখন বাথরুমের আলো জ্বলছিল কিভাবে? আমার স্পষ্ট মনে আছে আমি ঘুমানোর আগে আলো নিভিয়ে শুয়েছিলাম। হতেই তো পারে তুই ঘুমের ঘোরে রাত্রে বাথরুমে গিয়েছিলিস আর নেভাতে ভুলে গিয়েছিস। হ্যাঁ, তা হতে পারে, কিন্তু তাহলে তো মনে থাকতো। কিন্তু এই প্রফেসর আসছেন।
লেকচার রুমে প্রফেসরকে আসতে দেখে নিজের ঠোঁটের ডগায় তর্জনী লাগিয়ে শব্দে সায়ককে চুপ করতে বলল রিমি। প্রফেসর বসু লেকচার রুমে এসে সকলের দিকে একবার কড়া নজর বুলিয়ে নিয়ে সকলকে অটপসি রুমে আসতে বললেন। তারপর জুতোর মাধ্যমে গট গট শব্দ তুলে বেরিয়ে গেলেন লেকচার রুম থেকে। আর তার জুতোর শব্দ ধীরে ধীরে তীব্র থেকে মৃদু হয়ে মিলিয়ে গেল লবির করিডোরের মাঝে। প্রফেসর মিস্টার বসুর নির্দেশে অনুযায়ী একে একে সকলে গিয়ে হাজির হল অটপসি রুমে। রুমের মাঝে থাকা টেবিলের ওপর রাখা একটা বেশ কয়েকদিনের পুরনো লাশ, যেটাকে দেখেই বোঝা যাচ্ছে সেটাতে পচন ধরেছে। আর লাশটি একটি পুরুষের, গায়ের রং গৌরবর্ণ, যেটি পচনের কারণে ফুলে উঠেছে আর চামড়ার নিচে থাকা শিরা উপশিরা নীলচে সবুজ হয়ে উঠেছে। নগ্ন দেহটির থেকে ঠিক 1 কি 1.5 ফিট উপরে ঝুলছে একটা হলুদ রঙের আলো, আর সেটির ঠিক পাশেই দাঁড়িয়ে আছেন মুখে মাস্ক পরিহিত প্রফেসর বসু। তিনি বললেন, সো স্টুডেন্টস, তোমাদের সকলকে প্রথমে পরিচয় করিয়ে দিই আমাদের ডিসেকশন টুলসগুলোর সাথে। সব ছাত্রছাত্রীদের উদ্দেশ্যে কথাটা বলে নিয়ে প্রফেসর বসু তার কাছের টেবিলের ওপর থাকা ট্রেটার ওপর থেকে একটা একটা করে টুল বের করে সেগুলোর নাম ও কাজ বলে দিলেন সবাইকে। আর তারপরেই নাইফটা তুলে নিয়ে সকলের সাথে কথা বলতে বলতে সেটা অনায়াসে ভি শেপে চালিয়ে দিলেন টেবিলের ওপর শুইয়ে রাখা ওই পচে যাওয়া বডিটার বুকের ওপর। দেখতে দেখতে কালচে রক্তের একটা ধারা বেরিয়ে এলো লোকটির বুক থেকে বাইরে, আর সেটির সাথেই সমগ্র অটপসি রুমটা ভরে গেল একটা মরা পচা বিশ্রী দুর্গন্ধে। সকলে নিজের মুখের ওপরে থাকা মাস্কটা আরো বেশ কিছুটা টেনে নিল নিজের মুখের ওপরে, আর অন্যদিকে সায়কের গাটা গুলিয়ে উঠল আবারও। কাল রাতের সেই গন্ধটা যেন আবার এসে ঠেকেছে তার নাকে। তবে এটা শুধু মাংস পচা গন্ধ না, এটাতে চামড়া পোড়ার গন্ধও আছে, যেটা যেটা হয়তো সায়ক ছাড়া আর কেউই পাচ্ছে না। চোখে কেমন যেন ঝিম ধরে এলো সায়কের, গলাটা শুকিয়ে এসে আটকে ধরল নিজে থেকেই। একটা শুকনো ঢোক গিলে নিয়ে নিজের বুজে থাকা চোখ দুটো খুলে কিছু বলতে যাবে সায়ক, এমন সময় তার নজরে এলো সম্পূর্ণ অটপসি রুম ফাঁকা। কোথাও কেউ নেই, আছে খালি ধু ধু শীতলতা, সে আর তার সামনে পড়ে থাকা কাটা ওই দেহটা, যেটির ওপরে থাকা লাইটের হলুদ আলোতে তার কালচে লাল রক্তের রং চিকচিক করে চলেছে। লাইটটা দুলে চলেছে মৃদু গতিতে, যেন কেউ সেটাকে একবার দুলিয়ে দিয়েছে ইচ্ছে করে নিজের হাতে। একটা লোহার কিছু পড়ে যাওয়ার আওয়াজ তীব্রভাবে কানে এলো সায়কের রুমের কোণা থেকে, আর সেটির দিকে চকিতের ন্যায় নিজের মুখ ফেরাতেই সে দেখতে পেল একটা লোহার রড মেঝেতে পড়ে গড়াগড়ি খাচ্ছে, যার ফলে সমগ্র ঘরে লোহা ঘষার একটা মৃদু শব্দ হয়ে চলেছে বারংবার। একটা দীর্ঘশ্বাস সশব্দে অনায়াসে বেরিয়ে এলো সায়কের মুখ থেকে, আর তার সাথেই সে রুমের ওই কোণার থেকে নিজের মুখটা সরিয়ে আবার সামনের দিকে করতেই নজরে এলো তার সামনে টেবিলের ওপর শুয়ে থাকা ওই ব্যক্তিটির লাশটার মুখটা এবার ঘুরে গিয়েছে সায়কের দিকেই, আর তার সাথেই সেই লাশটির শীতল স্থির চোখ দুটো এসে থেমে গেছে সায়কের মুখের ওপরে। লাশটির ঠোঁটের কোণায় ফুটে উঠেছে একটা তাচ্ছিল্যের বিষাক্ত হাসি, যা দেখে সায়কের মাথা থেকে পা সমগ্রটা হিম হয়ে গেল অনায়াসে। একটা হিমেল স্রোত যেন একা একাই নেমে গেল তার ঘাড় বেয়ে নিচের দিকে, যেটা তার ঘাড়ের লোমগুলোকে খাড়া করে তুলল নিমেষে। দেহটির চেরা বুক থেকে বেরিয়ে আসা রক্তের ধারা ভিজিয়ে ফেলেছে টেবিলটাকে, আর সেটির থেকেই এবারে এসে মিশেছে
অজস্র সাদা সাদা পোকার দল, যা কিলবিল করে চলেছে রক্তের মাঝে। শায়কের দৃষ্টি বড় বড় করে তুলে লাশটির একটা হাত উঠে এলো তার বুকের থেকে পেট পর্যন্ত চিরার মাঝে, আর তার সাথেই সে নিজের হাতে করে নিজের শরীরের পচে যাওয়া মাংস ছিঁড়ে নিয়ে মুখে পুরতে লাগলো নিজেই। শায়কের বিস্ফারিত দুই চোখ যেন ভয়ের সাথে মিশে পলকহীন হয়ে পড়েছে। দেখতে দেখতে তার চোখের সামনেই এবার ওই দেহটা উঠে বসলো টেবিলের উপরে। পেটের নাড়িগুলো সেটির সাথেই চাপের কারণে ঠিকরে বেরিয়ে এলো বাইরের দিকে আর ঝুলে পড়ল নিচের দিকে। সমগ্র রুমের নিস্তব্ধতা এতটাই দৃঢ় হয়ে পড়েছে যে কাটা সেই দেহটার ঝুলন্ত নাড়ি থেকে টুপিয়ে পড়তে থাকা রক্তের ফোঁটার শব্দটাও যেন শায়কের কানে তীরের মতো এসে বিঁধতে লাগল। দেখতে দেখতে শায়কের সামনে থাকা ব্যক্তিটি নেমে এলো টেবিলের থেকে নিচে, আর তারপরেই ধীরে ধীরে নিজের দু পা রোগড়ে রোগড়ে এগিয়ে আসতে শুরু করলো শায়কের দিকে। না 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 না, কথাটা বলতে বলতে ভয়ে নিজের মাথার দুই পাশের চুল নিজের হাতের মুঠোয় ধরে মেঝেতে নিজের দুই হাঁটুর মাঝে মুখ গুজে বসে পড়ল শায়ক। What happened, শায়ক? প্রফেসর বসুর তীব্র কণ্ঠস্বর শায়কের কানে এসে লাগতেই যেন একটা ঘোরের মধ্যে থেকে জেগে উঠল সে। তার চারপাশে দাঁড়িয়ে থাকা বাকি সকলে তার দিকে জিজ্ঞাসু দৃষ্টিতে তাকিয়ে আছে একভাবে। শায়কের বুকের মাঝে থাকা হৃদযন্ত্রের কার্যকলাপ এখন অস্বাভাবিক হয়ে পড়েছে। I need a break. I need a break. কাঁপা কাঁপা স্বরে শায়কের কথাটা শুনে প্রফেসর বসু আর কিছু বললেন না। শায়ককে তুলে নিয়ে দুজন ছাত্র ধরাধরি করে নিয়ে গিয়ে ছেড়ে আসলো তাদের লেকচার রুমের মধ্যে। পড়া শেষ করে বিকেলে রিমি আর শায়ক একসাথে ফিরে এলো। শোন না শায়ক, আজ তোকে রান্না করতে হবে না, আমি মাকে বলে করিয়ে নেব। পরে আমি নয় বাবা এসে কেউ একজন তোকে দিয়ে যাব, কেমন? তোর শরীরটা তো ভালো নেই, তুই রেস্ট কর। এখন আর ঘুমোস না, পরেই একেবারে ঘুমোস খেয়ে নিয়ে, কেমন? শায়ককে কথাটা বলে নিয়ে রিমি শায়ককে তার ঘর অবধি ছেড়ে দিয়ে চলে এলো নিজের বাড়িতে। রাতে রিমির বাবা এসে খাবার দিয়ে গেলেন আর তার সাথেই তার শরীরের খবরাখবর নিয়ে বাড়ি ফিরে গেলেন। দেখতে দেখতে রাতের আঁধার চেপে বসেছে গ্রামের বুকের ওপরে। আকাশের বুকে থাকা মেঘের আবরণের কারণে রাতে আর দোতলার ঘরের জানলা বেয়ে চাঁদের আলো ঢুকছে না ঘরের মাঝে কিছুতেই। ঝিঁঝির সাথে তাল মিলিয়ে হয়ে চলেছে ব্যাঙের টর টর শব্দ, আর সেটির মাঝেই গাছের কোনো ডালে বসে থাকা একটা পেঁচা ডেকে উঠেছে নিজের কর্কশ শব্দে থেকে থেকে। জোনাকিগুলো আজ কেমন জানি পথ হারিয়েছে নিজেদের, যার ফলে তাদের আগমন আজ আর ঘটেনি। ঘুমন্ত শায়কের মুখের উপর আজ নির্মলতার বদলে কেমন যেন ক্লান্তি আর ভয়ের মিশ্র ভাব ফুটে উঠেছে অনায়াসে। বিছানাটা কিছুটা দুলে উঠতেই ঘুমটা ভেঙে গেল শায়কের। যেন কেউ নিঃশব্দে এসে বসেছে তার পায়ের ঠিক কাছে। উঠে বসল শায়ক নিজের বিছানার ওপরে, আর নিজের ছড়িয়ে থাকা পা দুটোকে কুটিয়ে নিয়ে বাবু হয়ে বসে পড়ে নিজের বালিশের পাশে থাকা ফোনটা তুলে ফ্ল্যাশ লাইট জ্বালিয়ে আলো ফেলল সেই দিকে। হ্যাঁ, কোথাও তো কেউ নেই। উফ, কি যে হচ্ছে আমার সাথে কাল থেকে। গলাটা শুকিয়ে গিয়েছে শায়কের অনেকক্ষণ। বিছানার পাশে থাকা টেবিলের ওপর থেকে জলের গ্লাসটা তুলে নিয়ে ঢকঢক শব্দ করে
জলটুকু খেতে শুরু করলো সে। এমন সময় একটা ঠক ঠক শব্দ হলো। জলের ঢোকটা যেন তার গলা দিয়ে নামতে নামতে আটকে গেল, আর তার সাথে সাথে তার কপালে ঘামের একটা পাতলা আস্তরণ জমে উঠে ঘামের একটা ক্ষীণ ধারা নেমে গেল তার কপাল থেকে গাল হয়ে নিচের দিকে। কে কে? কোনো জবাব এলো না তার প্রশ্নের। উঠে গিয়ে খট একটা শব্দ করে ঘরের দরজা খুলে দিয়ে রুমের বাইরে বেরিয়ে এলো সে। দোতলার সিঁড়ির আলো জ্বলছে, আর সেই আলোর মাঝেই সিঁড়ির ওপরে বসে আছেন একজন বৃদ্ধা, যার মাথার চুল বয়সের কারণে রূপোর বর্ণ ধারণ করেছে। বৃদ্ধা সিঁড়ির ওপর বসে দুলে চলেছে আপন মনে, আর তার মুখ থেকে বিড় বিড় করে অনবরত বেরিয়ে চলেছে কয়েকটা অস্পষ্ট কথা। কে আপনি? আর এত রাতে এখানেই বা কি করে এলেন? শায়কের প্রশ্নের সাথেই সেই বৃদ্ধার শরীরের দুলুনি যেন থেমে গেল এক নিমেষে, কিন্তু সে কোনো জবাব দিল না শায়কের প্রশ্নে। কি হলো বলুন? আমি তো এখানেই থাকি বাবা। শায়কের দ্বিতীয়বার কথাটা বলে ওঠার পরে এবার জবাবটা পেল সে, কিন্তু একটা ফিসফিসে আর শীতল কণ্ঠে, যে কণ্ঠটা ভেসে এলো শায়কের সামনে নয়, বরং তার পিছন দিক থেকে। মনের অতল গভীরে থাকা ভয়টা যেন চাগার দিয়ে উঠল এবার। শায়কের হাঁটু কাঁপতে শুরু করেছে। মৃদুভাবে আপনা থেকেই গাটা যেন ভারী হতে শুরু করেছে তার। ধীরে ধীরে নিজের মাথাটা কিছুটা ঘুরিয়ে নিয়ে পিছনের দিকে তাকালো শায়ক, কিন্তু না, কোথাও কেউ নেই। তবে একটু আগেই যে আওয়াজটা এলো, একটা শুকনো ঢোক গিলল শায়ক, আর সেটির সাথে সাথেই কিছুটা এগিয়ে গিয়ে নিজের ডান হাতটা সে তুলে দিল ওই বৃদ্ধার কাঁধের উপরে, যার সাথে সাথেই তার পিছন থেকে একটা হাত চেপে বসল তার কাঁধের উপর। ভয়ে আবারও একবার শিহরিত হয়ে উঠল শায়কের সমগ্র শরীরটা, আর তার সামনে বসে থাকা বৃদ্ধার নিজের একটা হাত তুলে এনে চেপে ধরল তার কাঁধের উপরে থাকা শায়কের হাতটা। বৃদ্ধার হাতের স্পর্শ এতটাই শীতল যে শায়কের মনে হলো কেউ যেন একদলা বরফ এনে রেখে দিয়েছে তার হাতের উপরে। নিজের হাতটা সরিয়ে নিতে চাইল শায়ক সেই বৃদ্ধার কাঁধের উপর থেকে, কিন্তু তার হাতের চাপ এতটাই প্রবল যে নিজের হাতটা সরিয়ে ফেলতে সক্ষম হলো না সে। শায়ক বারবার নিজের হাতটা টেনে সেটা বৃদ্ধার কাঁধের উপর থেকে সরিয়ে নেওয়ার চেষ্টা করে চলছিল। এমন সময় বৃদ্ধার সম্পূর্ণ মাথাটা শরীরের থেকে আলাদা হয়ে কিছুটা শূন্যে ভেসে উঠে সম্পূর্ণ ঘুরে গেল শায়কের দিকে, আর তারপরেই একটা জোরালো হাসি হেসে বলে উঠল, হাতটা ছেড়ে দেব বুঝি? হ্যাঁ, ছেড়ে দেব হাতটা? কিন্তু কিন্তু তুমি কি ছেড়েছিলে? হ্যাঁ, তুমি ছেড়েছিলে? বৃদ্ধার কথার কোনো মানে বোঝার অবস্থায় সেই সময় শায়ক আর ছিল না। অগত্যা নিজের জ্ঞান হারিয়ে সেই সশব্দে লুটিয়ে পড়ল সিঁড়ি ও বারান্দার মধ্যবর্তী স্থানটার উপর। দোতলার ঘরের জানলা দিয়ে হু হু শব্দে বয়ে আসা ভোরের ঠান্ডা হাওয়া যেন হাড় কাঁপিয়ে তুলল শায়কের। চোয়াল শক্ত করে ঘুমের মাঝে কিছুক্ষণ বিছানা হাতড়ে গায়ে দেওয়ার মতো একটা চাদর খোঁজার চেষ্টা করল সে। তারপর ঘুম ভেঙে উঠে বসল বিছানার উপরে।
কিছুক্ষণ আগেই তার অন্তর্মন যে ঘটনাটা সত্যি ভেবে শিহরিত হয়ে পড়েছিল, নিজেকে বিছানায় অক্ষত অবস্থায় পেয়ে সেই সমস্ত কিছুকে যেন নিমেষে একটা তাচ্ছিল্যের হাসির সাথে হাওয়ায় উড়িয়ে দিল সায়ক। বালিশের পাশ থেকে ফোনটা তুলে ফ্ল্যাশ জেলে এদিক ওদিক চেয়ে নিল সে। তারপর চাদরটা পেয়ে গায়ে দিল এবং এরপর সেটাকে আরো কিছুটা নিজের উপরে টেনে নিয়ে শুতে যাবে, এমন সময় ঠকঠক করে শব্দটা আবার হলো। দরজায় পড়ে চলা টোকার শব্দটা সায়কের দুই কানে এসে যেন তার ষষ্ঠ ইন্দ্রিয়কে জাগিয়ে তুলল। এই তো একটু আগেই যে ঘটনাটাকে সে নিজের স্বপ্ন মাত্র ভেবেছিল, সেটা যেন এবারে বাস্তবে রূপ নিয়ে এসে দাঁড়িয়েছে তার সামনে। জানালা বয়ে আসা ঠান্ডা হাওয়াটাও যেন সায়কের কপালে ও ঠোঁটের ওপর জমে ওঠা ঘামের কণাগুলোকে অবরোধ করতে অক্ষম হয়ে পড়েছে। এবারে কেন জানি সাহস পেল না সায়ক, আর দরজার দিকে এগিয়ে গিয়ে সেটা খুলল না সে। ঘরের কোনায় কোনায় জমে থাকা গাঢ় অন্ধকারের মাঝে একমাত্র সম্বল ওই চাঁদের আলোটাও যেন লুকিয়ে পড়েছে মেঘের আস্তরণের আড়ালে। ঝিঁঝির ডাক, ব্যাঙ ও প্যাঁচার কোলাহল আর আসছে না। সবটা কেমন যেন স্তব্ধ হয়ে পড়েছে তার চারপাশে, ঠিক যেন কোনো যানঘরের মতো। যানঘর কথাটা মাথায় আসতে একটা শুকনো ঢোক গিলল সায়ক। ফোনের ফ্ল্যাশটা আবারও জেলে নিয়ে সেটা ঘরের চারিদিকে ঘোরালো, আর তার সাথে সাথে ভয়ের একটা আলাদা অনুভূতি খেলে গেল তার সমগ্র শরীরে। তার ঘরের চারিদিকে লাশ রাখা ড্রয়ার, শীতলতা এমন যেন মেরু রজ্জু অবধি জমিয়ে ফেলবে পলকের ব্যবধানে। কেন জানি দমটা আটকে এলো সায়কের। সে অনুভব করতে পারল যে সে বসে আসছে স্টিলের স্ট্রেচারের ওপরে, আর তার ঠিক পাশেই স্ট্রেচারে রাখা আছে আজ সকালে কলেজের অটপসি রুমের মধ্যে কাটা সেই লাশটা, যে নিজের স্থির দৃষ্টি দিয়ে এখনো দেখে চলেছে সায়ককে। কোথায় তার ঘর, আর কোথায় বা তার দোতলার সেই জানলাটা যেটা দিয়ে সে দেখতে পায় বাইরের দৃশ্যগুলো? না না না, এটা আমার হ্যালুসিনেশন ছাড়া আর কিছুই না। না 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 না। নিজের দুই চোখ বার কতক ভালো করে রগড়ে নিয়ে সায়ক আবারও তাকালো চারিদিকে। না, সে তার ঘরের মধ্যেই তো আছে। ওই তো তার পড়ার টেবিলটা, ওই তো তার আলমারি, হ্যাঁ, আর ওই যে জানলা দিয়ে চাঁদের আলো এসে আছড়ে পড়েছে তার ঘরের মেঝেতে। আর ওই তো তার বসার চেয়ারটা, যেটার উপরে বসে আছে একজন বৃদ্ধা মহিলা, যার স্থির রক্তবর্ণ দুই চোখ তাকিয়ে আছে সায়কের দিকে। গালের একদিকে একটা আঁচিল রয়েছে তার। মুখের সমস্ত দাঁত পড়ে গিয়ে গাল দুটো দুই দিক থেকে ঢুকে গিয়েছে ভিতরের দিকে। তার চোখের তলার চামড়াগুলো ঝুলে এসে চোখের মাঝের লাল পর্দা দৃশ্যমান হয়ে উঠেছে। বৃদ্ধার চোখের দৃষ্টি এমন যেন সে তার দৃষ্টিশক্তি দিয়েই গিলে খেয়ে ফেলবে সায়ককে। তার সমগ্র ঘর আবারও ভরে উঠেছে পচা মাংসের আর চামড়া পোড়ার তীব্র বিকট গন্ধে। তার দুই ঠোঁট এখনো বিড় বিড় করে চলেছে, ঠিক যেমন সে নিজের স্বপ্নে দেখেছিল। গাটা গুলিয়ে উঠল সায়কের। মুখ চেপে ধরে ফোনের ফ্ল্যাশটা চেয়ারের দিকে করতেই হতভম্ব হয়ে পড়ল সায়ক। চেয়ারে কেউ নেই। তার সম্পূর্ণ ঘরটা ফাঁকা, খালি দেওয়ালে টাঙানো পুরনো আমলের ঘড়ির পেন্ডুলামটা দুলে চলেছে। এখন সময় ভোর 5টার জানান দিচ্ছে।
সকাল হওয়ার অপেক্ষার অবসান হল। ঘড়ির কাঁটা নিজের আবর্তে ঘুরে ভোর থেকে সকাল হওয়ার জানান দিল একা একাই। হ্যাঁ, হ্যালো হ্যালো বাবা। হ্যালো, বল, কি হয়েছে? তোর আওয়াজটা এমন লাগছে কেন? না না, কিছু না। আমি বাড়ি আসবো কটা দিনের জন্য। কলেজের ছুটি পড়েছে, আমার এখানে ভালো লাগছে না। আচ্ছা ঠিক আছে, তুই চলে আয়। কবে আসবি সেটা জানিয়ে দিস, ঠিক আছে? আমি কাল সকালেই ট্রেনেই বেরিয়ে পড়ব। আজ সব গুছিয়ে নিয়ে রিমিকে একবার জানিয়ে দেবো, তারপরেই কাল সকালে আমি বেরিয়ে পড়ছি। আচ্ছা বেশ, তাই কর। কিছু কি হয়েছে রে, যেটা আমাকে বলতে পারছিস না? না না, তেমন কিছু তো হয়নি। আচ্ছা ঠিক আছে, তুই তাহলে আয়, আমি কাল স্টেশনে তোকে নিতে আসবো খন। সেই দিনটা আর কলেজে গেল না সায়ক। দিনটা কোনো মতে কেটে গেল। বিকেলে রিমি কলেজ থেকে ফেরার সময় সায়কের শরীর ঠিক আছে কিনা দেখতে এসে তার সাথে একবার দেখা করে গেল, আর বাড়ি গিয়ে নিজের বাবাকে বলে আজ রাতের খাবারটাও সে পাঠিয়ে দিল সায়কের কাছে। ঘড়ির কাঁটা ঘুরে সন্ধ্যা কাটিয়ে রাতের জানান দিল। পোকাদের কলরবে আবারও সমস্ত প্রান্তর গম গম করছে। আকাশের বুকের চাঁদটা আজ আর নিজের বাড়ি থেকে বেরিয়ে আসেনি। দোতলার ঘরের বিছানার ওপর জড়সড় হয়ে বসে থাকা সায়কের সমগ্র শরীরটা কেঁপে চলেছে অনবরত। জ্বর? না, জ্বর তার আসেনি, তবে ভয়ের একটা কালো চাদর ছেয়ে পড়েছে তার অন্তরকে ঢেকে দিয়ে। ঠিক যেমন আজ আকাশের চাঁদটাকে মেঘের আস্তরণ ঢেকে ফেলেছে নিজেদের আবেশে। এই নিশুতির মাঝে হয়ে পড়া যে কোনো শব্দ, যে কোনো আওয়াজ যেন কাঁপিয়ে তুলছে সায়ককে ভিতর থেকে। টেবিলের ওপরে রাখা টিফিনটা গরম থেকে ঠান্ডা হয়ে গিয়েছে ধীরে ধীরে অনেকক্ষণ আগেই। টেবিলের ওপরে দেওয়ালে লাগানো ঘড়িটা আচমকা ঢং ঢং শব্দ করে জানান দিল রাত 12টা। প্রথমে চমকে উঠল সায়ক, আর তারপরে নিজেকে সামলে নিয়ে পেটের দিকে খেয়াল করতেই যেন খিদের জন্য কিছুটা মোচড় দিয়ে উঠল তার পেট। বিছানা ছেড়ে উঠে এলো সায়ক। টক করে একটা শব্দ করে দেওয়ালে লাগোয়া সুইচ বোর্ডের সুইচটা টিপে দিয়ে ঘরের আলো জ্বালিয়ে নিয়ে জানলার বাইরে হাত বাড়ালো ও। তারপরে হাতটা ধুয়ে নিয়ে টেবিলের কাছে থাকা চেয়ারটা ঈষৎ শব্দ করে টেনে নিয়ে বসে পড়ল তার ওপরে। খোলা টিফিনের ঠান্ডা খাবারের গন্ধটা তেমনভাবে ঘরে না ছড়িয়ে পড়লেও যেটুকু সায়কের নাকে এসে ঠেকল তা যেন তার খিদেটা আরো বাড়িয়ে তুলল। হাত বাড়িয়ে রুটির একটা টুকরো ছিঁড়ে তাতে তরকারি নিয়ে মুখে দিতেই গাটা গুলিয়ে উঠল সায়কের। যেন কেউ এক দলা পচা মাংস ঢুকিয়ে দিয়েছে তার মুখে। ঘরটা আবারও ভরে উঠল পচা ব্যবসা একটা গন্ধে। ওয়াক পেরে নিজের মুখের মধ্যে থাকা খাবারটুকু বাইরে ফেলে দিল সায়ক, আর তার সাথে সাথে তার চোখের সামনে ভেসে উঠল পচা গলা একটা মানুষের আঙুল, যা এইটুকু সময় সায়কের মুখে থাকার ফলে লালা আবৃত হয়ে রয়েছে। নিজের বড় বড় স্থির দুই চোখ সেই দিক থেকে না সরিয়ে টেবিলের ওপরেই থাকা জলের গ্লাসের দিকে হাত বাড়িয়ে সেটা তুলে নিয়ে একটা চুমুক দিল তাতে, আর সাথে সাথেই একটা নোনতা পচা স্বাদ তার মুখ ভরিয়ে তুলে নেমে গেল তার গলা বেয়ে নিচের দিকে। বিশ্রী গন্ধ আর স্বাদে টেবিলের ওপরেই বমি করে ফেলল সায়ক। ততক্ষণে জ্বলন্ত আলোটা বারবার জ্বলতে আর নিভতে লেগেছে। একটা প্রবল চিৎকার সায়কের গলা থেকে বেরিয়ে আসতে চেয়ে যেন সেটা আটকে যাচ্ছে বারে বারে তার গলার মাঝে। তার মুখের মধ্যে থেকে বেরিয়ে আসা হাতটার নিচ দিয়ে বাইরে বেরিয়ে এসে ঝুলে গিয়েছে তার জিভটা, যেটা বেয়ে অজস্র লাশ খাওয়া পোকার দল বেরিয়ে চলেছে অনবরত।
মাথায় ঝিম ধরে এলো সায়কের, আর তার সাথেই সে ধরাম করে শব্দ করে আবারও লুটিয়ে পড়ল মেঝের ওপর। রাতের আকাশ মেঘের আবরণে ঢেকে গিয়েছে সম্পূর্ণ। প্যাঁচার কর্কশ ডাক আর থেকে থেকে দূরে কোথাও হয়ে চলা শেয়ালের করুণ আর্তনাদ যেন সাজিয়ে তুলছে পরিবেশটাকে। ঘরের আলো জ্বলে রয়েছে নির্বাকভাবে। ধীরে ধীরে চোখ খুলে তাকালো সায়ক। কোথাও কিছু নেই, তবে তার মাথাটা বেশ ভার হয়ে রয়েছে। ঘরের চারিদিকে ছড়িয়ে রয়েছে খাবার আর জল। কাঁচের গ্লাসটা টেবিল থেকে পড়ে ভেঙে গিয়েছে, আর সেটা টুকরোগুলো ছিটিয়ে রয়েছে চারিদিকে। উঠে বসল সায়ক নিজের জায়গায়। চোখের ঝাপসা দৃষ্টি ঠিক করতে দু চোখ বার কতক বেশ ভালো করে রগড়ে নিয়ে সে তাকালো তার সামনের দিকে। আর তার নজর স্পষ্ট হতেই তার নজরে এলো একটি বিবসনা নারী, যার সমগ্র শরীরে সুতোর লেশমাত্র নেই কোথাও। মেয়েটির বয়স ওই 18 থেকে 20-এর মাঝে হবে বোধহয়। মেয়েটাকে আগেও কোথায় দেখেছে সায়ক, কিন্তু ঠিক কোথায় সেটা তার এই মুহূর্তে মনে পড়ছে না কিছুতেই। মেয়েটির উজ্জ্বল দুই চোখ তাকিয়ে রয়েছে সায়কের দিকেই। তার মাথার কোঁকড়ানো চুলগুলো তার কোমর ছাড়িয়ে নেমে গিয়ে লুটিয়ে পড়েছে মেঝের ওপরে। তার ঠোঁটের ওপরে থাকা ছোট্ট তিলটা তার ঠোঁটের মৃদু কাঁপুনির সাথে কেঁপে চলেছে থেকে থেকে। মেয়েটির উজ্জ্বল গায়ের রং আর তার শরীরের বাঁধন যেন এই ভয়ের পরিবেশের মাঝেও সায়কের শরীরে একটা আলাদা অনুভূতি খেলিয়ে গেল অনায়াসে। কাঁপা কাঁপা হাতটা ওপরের দিকে উঠে এলো সায়কে তার সামনে বসে থাকা ওই মেয়েটিকে ছোঁয়ার তাগিদে। কিন্তু তার আগেই মেয়েটা একটা বিকট শব্দ করে হেসে উঠল সায়কের দিকে তাকিয়ে। আর দেখতে দেখতে তার হাসি কেমন করে যেন মিলিয়ে গিয়ে একটা কান্নার রূপ নিল, আর সেটা খুব নিখুঁতভাবে। মেয়েটির চোখের কোনা বেয়ে জলের বদলে নেমে এলো একটা রক্তের ক্ষীণ ধারা, আর দেখতে দেখতে তার উজ্জ্বল মণি দুটো যেন উধাও হয়ে গেল নিমেষে। ধীরে ধীরে বিকৃত হতে শুরু করলো মেয়েটার শরীরটা। ফুলে উঠল তার বুক থেকে তলপেট পর্যন্ত চেরার একটা দাগ। দেখতে দেখতে খুলে গেল তার বুক থেকে পেট, যার ফলে তার শরীরের মাঝের অঙ্গ প্রত্যঙ্গগুলো হয়ে পড়ল দৃশ্যমান। বুকের মাঝে থাকা হৃদযন্ত্রের কম্পন ফুলে উঠল সায়কের চোখের সামনে। সায়কের চোখের সামনেই আস্তে আস্তে ফুটে উঠল মেয়েটার গলার উপরে একটা কাটার দাগ, যা তার শ্বাস নালী ছিন্ন করে ফেলল। মেয়েটার গলার কাছে থাকা ভি শেপের কাটাটা ধীরে ধীরে ওপরের দিকে উঠতে উঠতে মেয়েটার সম্পূর্ণ মুখটা বিকৃত করে খসে পড়ল চামড়াটা মেঝের উপরে, ঠিক যেন একটা মুখোশ। তার বিকৃত মুখ থেকে বেরিয়ে এলো এক রাশ পোকার দল। সায়কের দোতলার ঘরের এই মেঝেটা ভিজে উঠেছে রক্তে, আর জায়গায় জায়গায় কিলবিল করে ছড়িয়ে পড়েছে সাদা সাদা পোকার দল। মেয়েটির ক্ষতস্থান থেকে পুঁজ নিঃসৃত হয়ে ধীরে ধীরে টুপিয়ে পড়ছে মেঝের ওপরে। সায়কের চোখ দেখতে দেখতে বিস্ফারিত হয়ে পড়েছে। সে যেন বহু চেষ্টার ফলে চিনতে পেরেছে মেয়েটিকে এবার। হ্যাঁ হ্যাঁ, সে তো চেনে মেয়েটিকে। না, খুব ভালোভাবে না, তবে সে দেখেছে মেয়েটিকে এই বাড়িতে ভাড়া আসার পরে। একদিন বিকেলে কলেজের ছুটির পরে যখন সে বাড়ি ফিরছিল। স্যার, আমাকে ডেকেছেন? কথাটা বলতে বলতে সায়ক ঢুকে এলো অটোপসি রুমের ভিতরে। রুমের ভিতরে দাঁড়িয়ে আছেন প্রফেসর বসু।
আর তার পাশেই থাকা স্ট্রেচারের উপরে শোয়ানো আছে একটি সদ্য মৃতদেহ। ও সায়ক, এসো। তোমার ফাইলটা কিন্তু এখনো আমার কাছে আসেনি। আই হোপ ইউ নো দ্যাট ভেরি ওয়েল। ভেবেছিলাম ক্লাসের মধ্যেই বলে দেবো, কিন্তু মনে ছিল না, তাই ডেকে পাঠালাম। হ্যাঁ স্যার, মনে আছে আমার। আমি অ্যাজ সুন অ্যাজ পসিবল আপনাকে ওটা সাবমিট করে দেব। ঠিক আছে, তবে স্যার, আপনাকে এমডি স্যার নিজের কেবিনে ডাকছেন। প্রফেসর বসুর কথাটা মাঝেই থামিয়ে দিয়ে ভেসে এলো রুমের দরজার কাছ থেকে পিয়নের কথাটা। ও চলো, আমি আসছি। আচ্ছা সায়ক, তুমি কিছুক্ষণ এখানে দাঁড়াও, আমি কথা বলে আসি, তারপরে না হয় তুমি যেও, কেমন? ঠিক আছে স্যার। স্যারকে না করতে না পেরে হ্যাঁ তো বলে দিয়েছিল সায়ক, কিন্তু জানঘরের মধ্যে সে এসেছে জীবনে এই প্রথমবার। হ্যাঁ, সে জানে যে তাকে তার বাকি জীবন এইসবের মধ্যে দিয়েই কাটাতে হবে, কিন্তু তাও কেমন যেন একটা লাগছিল তার বুকের মধ্যে। রুমের চারিদিকটা ঘুরে ফিরে একবার দেখে নিল সায়ক, আর দেখতে দেখতে তার চোখ এসে আটকে গেল ওই মৃতদেহটার উপরে, যেটার পাশে এতক্ষণ প্রফেসর বসু দাঁড়িয়েছিলেন। দেহটা একটা মেয়ের। মাথার কাছে থাকা রিপোর্টটা হাতে তুলে সে বুঝতে পারল বিষ খেয়ে সুইসাইড করেছে। মেয়েটার মুখের দিকে একবার ভালো করে তাকালো সায়ক, আর তার সাথে সাথেই তার মনের গভীরে লুকিয়ে থাকা শয়তানটা যেন জেগে উঠল তার অজান্তেই। রুমের বাইরে একবার এসে সমগ্র লবিটা সে দেখে নিল, তারপর আবারও ঢুকে গেল রুমের মধ্যে। চারিদিকে নিস্তব্ধতা নিজের প্রসার ছড়িয়েছে। ঠোঁটের কোণে একটা কুটিল হাসি খেলে গেছিল সায়কের সেদিন, আর তার সাথেই তার অবাধ্য হাতটা নির্লজ্জের মতো উঠে গিয়ে সরিয়ে দিয়েছিল ওই মৃতদেহের উপরে থাকা সাদা কাপড়টা। আর তারপরেই তো সে মেতে উঠেছিল পাশবিক খেলায়। জীবনে প্রথমবার সে কোনো নারীর নগ্ন দেহ দেখেছিল, আর সেই দেখেই নিজের লোভ সংবরণ করতে অপারগ ছিল সে। সেই বিকেলে হয়তো ওই যানঘরের মাঝে উপস্থিত বাকি সকল মরাগুলো সায়কের এমন অমানবিক কার্যকলাপ দেখে লজ্জিত হয়ে পড়েছিল নিজেদের মধ্যেই। চোখটা বুজে আসে সায়কের। এমন সময় তার পিছন থেকে একটা হাত এসে চেপে ধরে সায়কের কাঁধ। পিছন ফিরে তাকায় সে। সেই কুৎসিত বৃদ্ধা মহিলাটা তার অজান্তেই এসে দাঁড়িয়েছে তার পিছনে। সায়কের চোখ তার চোখের দিকে যেতেই ঘরের আলো নিভে গেল, আর এই আঁধারের মাঝে ভেসে এলো বৃদ্ধার কাঁপা কাঁপা কণ্ঠস্বর। কেন করলি অমন মেয়েটার সাথে? হ্যাঁ, কেন করলি বাবা? মেয়েটার সাথে এমন কেন করলি? ওই মেয়েটা সে আমার চোখের মনি ছিল রে। ওর মা ওকে জন্ম দিয়েই মরে যায়। তারপর থেকে সেই ছোট্ট বয়স থেকে কোলে পিঠে করে আমি মানুষ করেছি। মোড়লের ওই বাড়িতে ঠাঁই পাই আমরা দুজনে। আমি কাজ করতাম মোড়লের বাড়িতে, আর 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 লুকিয়ে লুকিয়ে আমার ওই ঘরে, ওই যে নিচের তলার সে ঘরে যাওয়া বারণ, ওই ঘরে নিজের তন্ত্র চর্চা করতাম আমি। একদিন আমার তন্ত্র চর্চার বিষয়ে গ্রামের মোড়ল আর বাকিরা জেনে যাওয়াতে মেয়েটাকে আমার
কাছ থেকে কেড়ে নিল আর আমাকে আমাকে জ্যান্ত পুড়িয়ে মারল। গ্রামের মাঝে ডাইনি অপবাদ দিয়ে আমাকে পুড়িয়ে মারল। সেই থেকেই মেয়েটা মোড়লের কাছে বড় হতে থাকলো। কিন্তু মায়া যে বড্ড খারাপ জিনিস রে বাবা। আমি মরে গিয়েও ছেড়ে যেতে পারিনি মেয়েটাকে, কিছুতেই মেয়েটাকে আমি ছেড়ে যেতে পারিনি। নিজের এই ভিত্তিহীন অস্থায়ী অবস্থাকে সঙ্গী করে সব সময় চেষ্টা করে গিয়েছি ওকে আগলে আগলে রাখার। কিন্তু মেয়েটাও শেষ হয়ে গেল আমার সামনে, আর আমি কিছুই করতে পারলাম না। ভেবেছিলাম আমার মেয়েটার জীবনটা খারাপ কেটেছে, অন্তত শেষ সময়ের অন্তিম সৎকারটা ভালো হবে। কিন্তু দেখলাম পুলিশ এসে নিয়ে গেল মেয়েটাকে সাথে করে। আর সেই বিকেলেই আমার মেয়েটা কি ক্ষতি করেছিল তোদের? হ্যাঁ, আমার মেয়েটা কি তোদের মতো জানোয়ারদের ভোগের পণ্য নাকি রে? হ্যাঁ, আমার মেয়েটা কি ভোগের পণ্য? কথাটা বলতে বলতে যেন বৃদ্ধার দুই চোখে আগুন জ্বলে উঠল। নিজের ভুলের কারণেই অনুতপ্ত হয়ে উঠল সায়ক ভিতর থেকে। আর তারপরেই বৃদ্ধার পা ধরে প্রায় লুটিয়ে পড়ল সে সেখানে। আমাকে 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 ক্ষমা করে দিন, আমাকে ক্ষমা করে দিন, আপনি আমাকে ক্ষমা করে দিন। ক্ষমা? হ্যাঁ, ক্ষমা করব তো, হ্যাঁ করব তো ক্ষমা। যা যা যা, করে দিলাম ক্ষমা করে দিলাম, ক্ষমা করে দিলাম। তোকে প্রাণে মারব না এখন। কথাটা বলতে বলতে বৃদ্ধার জীর্ণ হাতের বৃদ্ধ আঙুলটা এসে চেপে বসল সায়কের কপালের মাঝে। আর তার ঠোঁটের মাঝে হয়ে চলা অনবরত বিড় বিড় শব্দ যেন হয়ে উঠল তীব্র থেকে তীব্রতর। বাইরের আকাশে মেঘের ঘর্ষণ শুরু হয়েছে। থেকে থেকে বিদ্যুতের চমক আলোকিত করে তুলছে সায়কের ঘর। সায়কের শ্বাস প্রশ্বাস হয়ে উঠেছে তীব্র থেকে তীব্রতর। সেদিন রাতে সেখানেই জ্ঞান হারালো সায়ক। জ্ঞান যখন ফিরল তখন 2 সপ্তাহ কেটে গিয়েছে। ওই রাতের পরের দিন সকালে রিমি সায়কের সাথে দেখা করতে এসে তাকে অজ্ঞান অবস্থায় উদ্ধার করে এবং তার বাড়িতে খবর দেওয়ার পর তার বাবা মা আসে, এসে তাকে নিয়ে যায় নিজেদের সাথে করে। এরপর শুরু হয় সায়কের চিকিৎসা। দেখতে দেখতে কেটে গেল 3 মাস। কিন্তু সেই রাতে ওই বৃদ্ধার করা তন্ত্রের প্রভাব সায়কের অবস্থা যেন ভালো হওয়ার বদলে
আরো খারাপের দিকে নিয়ে যেতে শুরু করল। মিশে গেল তার শরীরটা বিছানার সাথে। শরীরের মাংস শুকিয়ে গিয়ে মাংস ও চামড়া লেগে গেল তার হাড়ের সাথে। চোখের নিচে জমে ওঠা কালিটা দিনে দিনে যেন আরো পুরু হয়ে পড়েছে। এখন তার চোখে ঘুম আসে না কিছুতেই। তার চোখের পলক যেন নড়ে না আর। তার খোলা দুই চোখ দেখতে থাকে তার মাথার দিকে যেন কেউ দাঁড়িয়ে আছে, তার খুব কাছে। বাবা মা এসে জিজ্ঞেস করাতে বলার চেষ্টা করে সে যে তার মাথার কাছে আজও দাঁড়িয়ে থাকে ওই বৃদ্ধা আর ওই মেয়েটি। কিন্তু তার কণ্ঠ যেন তার স্বাদ ছেড়ে দেয়। তার কানে কেবলই বেজে চলে ওই দুজনের মৃদু হাসি। সময় কেটেছে বেশ অনেকটা। দেখতে দেখতে হেমন্তের শেষ এসে গাছের পাতা খসিয়ে চলল একে একে। আর তার সাথে সাথেই যেন গাছের শেষ পাতাকে খসিয়ে ফেলে সে তিলে তিলে শেষ করে দিল সায়ককে তার বিছানার উপরে। মৃত্যুর আগে অবধি তার বলতে চাওয়া কথাটা তার গলাতেই আটকে বন্দী রয়ে গেল তার শরীরের সাথেই। বন্ধুরা, এতক্ষণ শুনছিলেন গ্রামে পচা লাশের গন্ধ। গল্পটি আপনার কেমন লাগলো, আপনার অনুভূতি অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না। আর এই ধরনের বিভৎস, ভয়ঙ্কর আর রোমাঞ্চকর গল্পগুলি বারবার শুনতে এক্ষুনি সাবস্ক্রাইব করুন পিশাচ পর্ব অডিও স্টোরি। দেখা হচ্ছে আবার একটি রোমাঞ্চকর কাহিনীর সাথে আগামী এপিসোডে।